হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে এপ্রিল মাসের 8 তারিখ, বৃহস্পতিবার। ঘড়িতে সময় এখন প্রায় সকাল 8:30 মতো। ঘুম থেকে উঠেছি কি কারণে জানেন? খিদে পেয়েছে। ওই কারণে চটজলদি উঠে আগে ব্রেডগুলো সেঁকতে দিলাম, আর ওইদিকে গিয়েছিলাম ফ্রেশ হতে। তবে ফিরে এসে দেখতে পেলাম ব্রেডগুলো প্রয়োজনের তুলনায় একটু বেশি পড়ে গিয়েছে। তাই জন্য এই বাটার নাইফটা দিয়ে ওপর থেকে পোড়া কিছুটা অংশ আমি একটুখানি কুড়িয়ে কুড়িয়ে ফেলে দিয়েছি। এখন এই মেল্টেড বাটারটাও ওপরে একটুখানি স্প্রেড করে দিলাম। এই প্রেগনেন্সিতে সকালবেলায় খালি পেটে ব্রেড ছাড়া ডিম অথবা কলা আমি খুব একটা খেতে পারি না। আগে পরে খেয়েছি, তবে লক্ষ্য করেছি শুধুমাত্র ডিম যদি খাই কেমন যেন গলাটা আটকে আসে, আর পাকা কলা খেলেও অ্যাসিডিটি হয়ে যায়। আজকে সকাল সকাল বেশ ভালো রোদ্দুর উঠে গিয়েছে, তাই জন্য চলুন খাবারগুলো খেয়ে নিয়ে বাড়ির ছোট ছোট যেসব কাজকর্ম বাকি রয়েছে সেগুলো টুকটুক করে আস্তে ধীরে করে ফেলি। তার কারণ যত আগে কাজ সারতে পারবো ততই আমার জন্য মঙ্গল। তাহলে দিনের অধিকাংশ সময় হাতে থাকবে রেস্ট করার জন্য। বেশিরভাগ দিনই এদেশে যখন সকাল 10টা কি 10:30 মতো বাজে, আমি তখন দেশে মাকে ফোন করি। এই সময় ফোন করলে কি হয় বলুন তো? মার তো ঘুম ভেঙে যায়, অথচ বিছানায় শুয়েই থাকে। আর আমারও রান্না বান্নার আগে যে বাদবাকি সময়টুকুনি থাকে, তখন বসে বসে কথা বলাও হয়ে যায় আর রেস্টও করি। ওইদিকে আবার বাড়িতে 8টার পরেই তো চিনি ঘুম থেকে উঠে যায়, ওকে রেডি করার থাকে, স্কুলে যাওয়ার থাকে, রান্না বান্নার অনেক প্রস্তুতি। তখন যদি আবার আমার সাথে গল্প করতে বসে, তাহলে মা বৌদি দুজনেরই সময় অনেক অপচয় হয়। এই জন্য এই সময় ফোন করি, এতে ওদেরও লাভ হয় আর আমারও। বেশ, চলুন এখন তাহলে দুপুরের জন্য খাবারের প্রস্তুতি নিই। যদিও এটা দুপুরের খাবার কেন বলছি, এটা আবার রাতেরও খাবার। আজকে রান্না করব ডিমের অমলেট কারি। ডিমের অমলেট কারি খেতে আমি আর কাঞ্চন দুজনেই খুব ভালোবাসি। ডিম গোটা গোটা রান্না করলেও ভালো লাগে, তবে অমলেট কারি করলে তার মধ্যে মশলা ঝোল যেহেতু খুব ভালোভাবে ঢুকে যায়, তাই এই অমলেট কারি গোটা ডিমের থেকেও আমাদের কাছে একটু বেশি ভালো লাগে। আর এমনিতেও যখন হাতে একেবারেই সময় থাকে না, গোটা ডিম সিদ্ধ করো, আলু সিদ্ধ করো, সে এক বিশাল লম্বা প্রসেস। তার তুলনায় এরকম অমলেট কারি অনেক অল্প সময়ে বানিয়ে ফেলা যায়। আগের দিন হসপিটালে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এই অমলেট কারি বানিয়েছিলাম। কাঞ্চনের সেদিন এত ভালো লেগেছিল, তাই বলেছিল আবার একদিন সময় পেলে এরকম অমলেট কারি বানিও। আজকে তাই পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ডিমটা প্রথম ভেজে নিলাম। এর মধ্যে চাইলে একটু মিট মশলাও দেওয়া যায়, তবে আমি দিতে ভুলে গিয়েছিলাম। এই ডিমটা এখন মোটামুটি কড়া করে ভাজলাম, ভেতরের দিকটা একটু কাঁচা থাকলেই বেশি ভালো হয়। ঝোলের মধ্যে গিয়ে বাকিটা তো রান্না হবেই। প্রথমে মাঝখান থেকে দুভাগ করলাম, এইবার 4 ভাগ করলে প্রত্যেকটা পিসই মোটামুটি সমান পাবো। আগের দিনের কারিতে আমি অমলেটগুলো আরো ছোট করেছিলাম, সেটাও খেতে ভালো লাগে, তবে আজকে যেহেতু দুবেলার খাবার, দুই দুই 4 টুকরোই তাই করলাম। এখন চলুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, একটা বাটিতে চামচের সাহায্যে তুলে রাখি। ডিম ভাজা কড়াইয়ের মধ্যে আরও একটুখানি তেল গরম করে এর মধ্যে একটা গোটা দারচিনির টুকরো, একটুখানি গোটা জিরে ফোড়ন দিলাম। এইবার পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নরম নরম করে ভেজে নেব। ওইদিকে আবার ডিমের জন্য আলু আর ফুলকপি আমি আগেই ধুয়ে রেখেছি। অর্ধেক পরিমাণ টমেটো আমি টুকরো টুকরো করে ডিমের পাশেই রেখেছি, পরে ব্যবহার করব। নুন দিয়ে পেঁয়াজগুলো অল্প নরম করে ভেজে নেবার পর ফুলকপি আর আলু সেটাও দিয়ে দিলাম। এই ফুলকপিগুলো যেহেতু ফ্রোজেন, তাই জন্য আলাদা করে ভাজার দরকার নেই। অল্প হলুদ দিয়ে নুনটা স্কিপ করে আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। বেশি নরম হয়ে গেলে খেতে অতটাও আর ভালো লাগে না। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ফ্রিজে ছোট ছোট অংশে অনেক পুরনো শাকসবজি পড়ে থাকে। আমার বাড়িতেও তাই রয়েছে, তো ভাবলাম সেগুলোকে কেটে কুটে একটা অন্যরকম সবজি বানিয়ে ফেলি। বাড়িতে ইলিশ মাছের মাথাও রয়েছে, তবে পুঁই শাক নেই, রয়েছে পালং শাক। সেই পালং শাকটা দিয়েই কাঞ্চনের বুদ্ধি মতো আজকে প্রথমবার ইলিশ মাছের মাথার সাথে নানান সবজি মিশিয়ে পালং শাক রান্না করব। তো সেই সবজি রান্নার জন্য আমি এখানে বেশ কয়েক রকমের সবজি নিয়েছি। আলু রয়েছে, রয়েছে মিষ্টি কুমড়ো, বেগুন, ডাঁটা, এগুলোও রয়েছে। একটু ঝিঙে কিংবা চিচিঙ্গা থাকলেও খুব ভালো হতো, তবে এদেশে তো গরম ছাড়া ঝিঙে চিচিঙ্গা পাওয়া যায় না, তাই যা আছে তাই দিয়েই সই।
এদিকে পেঁয়াজের সাথে ফুলকপি আলু সবকিছু খুব সুন্দর মতো ভেজে নিয়েছি, অনেকটা নরমও হয়ে গিয়েছে। এইবার একে একে প্রত্যেক দিনের কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম। দিলাম অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো ও সামান্য জল। সব মশলার সাথে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। তবে ওই যে টুকরো করা যে টমেটোগুলো ছিল ওগুলো দিয়ে যদি আরো একটু ভালো করে কষি তাহলে রংটা আরো ভালো খুলবে। এদেশে আলু সহ যে কোনো শাকসবজি রান্নার একটা বিশাল ঝামেলার দিক রয়েছে, সেটা হলো বেশিক্ষণ ধরে তাকে না রান্না করা যায় না। দেশে মাকে দেখেছি, শাশুড়ি মাকেও দেখেছি কতক্ষণ ধরে ঝোলের মধ্যে আলুগুলোকে ফোটায়, কিন্তু তারপরও সেগুলো গোটা গোটা থেকে যায়। কিন্তু এদেশে বেশিক্ষণ রান্না করলে সেগুলো পুরো ঘন্ট পাকিয়ে যায়। প্রথম প্রথম যখন আমি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না করতাম, দেখতাম আলু আর ফুলকপির একটা ঘন্ট রান্না হয়েছে। মাছগুলো গোটা থাকলেও আলু ফুলকপিকে কিছুতেই খুঁজে পাওয়া যেত না। তারপর যখন ঝোল থেকে হাতা দিয়ে তুলতাম, হাতার ওই ধারালো দিকের কারণে সেগুলো আরোই ভেঙে যেত। পরে বুঝলাম এগুলো রান্নার আলাদা টেকনিক রয়েছে। আমাদের দেশের শাকসবজির মতো এখানকার শাকসবজি অতক্ষণ ধরে ঝোলের মধ্যে রান্না করা একদম যাবে না। ঝোলটা বেশ ভালো মতো ফুটে আসার পর অমলেটগুলো একে একে দিয়ে দিলাম। যেটুকু ঝোল রয়েছে এখান থেকে আবার অমলেটগুলো অনেকটাই শুষে নেবে। মোটামুটি ঠিকঠাক ঘনত্বই হয়েছে। আরো একটা পদ রান্না হবে তো তাই জন্য বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা হলেই বেশি ভালো লাগবে। যাই হোক, চলুন নুন ঝালটা একটু চেক করে দেখি। বেশ রান্না শেষের দিকে। এখন ওপর থেকে বেশ কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। ডিমের ঝোলে আমরা সাধারণত গরম মশলা অথবা সানরাইসের যে মিট মশলাগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করি। গোটা ডিমের কারি নয়, বরং অমলেট করে কারি বানালে এইরকম ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে দেখবেন খেতে কিন্তু বেশ লাগে, আর ফ্লেভারটাও পুরো অন্য রকমের হয়ে যায়। ইলিশ মাছের মাথা, পুঁইশাক আর নানান সবজি দিয়ে যে ঘন্ট রান্না করা হয় তার মধ্যে তো ফোড়ন হিসেবে এই 5 ফোড়নই যায়। তবে পালং শাকে কি যায় সেটা আমার জানা নেই, তাই জন্য যা আগে পরে দিয়েছি সেটাই দিলাম। ওই যে মনে আছে আগের দিন যে শক্ত ডাটা দিয়ে পাবদা মাছ রান্না করেছিলাম, সেই ডাটা আজও দিয়েছি দেখুন। তবে আজকে আর গোটা গোটা দিইনি, বরং মাঝখান থেকে একটুখানি চিড়ে দিয়েছি। বেশ, চলুন অল্প নুন ছিটিয়ে সবজিগুলোকে বেশ অনেকক্ষণ ধরে নরম হওয়া পর্যন্ত ঢেকে ঢেকে রান্না করে নেই। আমাদের এই বাড়ি মানে কাঞ্চনদের বাড়ির কাছেই এক বয়স্ক ভদ্রলোক আছেন। উনি খুব ভালো মানের স্পেশাল ঘি বিক্রি করেন। প্রত্যেকবার দেশ থেকে ফেরার সময় ওনার কাছ থেকে এই স্পেশাল ঘি নিয়ে আসি। এবছরও এনেছি। এক এক করে 2 কিলো ঘি আনা হয়েছে। হোক সে আচার অথবা ঘি, এই জাতীয় খাবার দাবার প্রত্যেক দিনের ব্যবহারের জন্য ছোট কৌটার মধ্যে রাখাই ভালো। সাধের দিন রান্না বান্নায় ঘি এই ছোট কৌটা থেকেই নিয়েছিলাম, ফুরিয়ে গিয়েছিল, তাই জন্য আবার রিফিল করলাম। বড় কৌটাখানের মধ্যে এখনো বেশ খানিকটা পরিমাণ ঘি রয়েছে। আপনারা কমেন্ট করে অনেকেই বলেছেন সাধের বড় ভিডিও দেখতে চান বা কবে আসবে সেই বড় ভিডিও। তবে আমি চেষ্টা করব এই ভিডিওটা পোস্ট হবার 2 দিন পরে সাধের অনুষ্ঠানের বড় ভিডিও এডিট করে পোস্ট করার। এদিকে সবজিগুলো বেশ সুন্দর রান্না হয়ে গিয়েছে। আমি আবার মাছের দিকে ঢাকনা খুলে ইলিশ মাছের মাথা স্প্যাচুলার সাহায্যে একটু ভেঙে দিয়েছিলাম। পালং শাকগুলো সেই ফাঁকে ধুয়ে নেবার পর এর মধ্যে এখন অ্যাড করে দিলাম। এই পালং শাক বেশি রান্না করে ফেললে দেখেছি এর স্বাদ অনেকটাই কমে যায়। একটুখানি গোটা গোটা কাঁচা কাঁচা থাকলে রংটাও বেশ সুন্দর সবুজ থাকে আর খেতেও মন্দ লাগে না। রান্না প্রায় শেষের দিকে। এসব রান্নায় আবার একটু চিনি না ছড়িয়ে দিলে স্বাদটা ঠিক ব্যালেন্স হয় না, তাই জন্য একদম অল্প একটু চিনি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আজকে প্রথমবারের মতো পালং শাক দিয়ে সব সবজি মিশিয়ে ইলিশ মাছের মাথা রান্না করলাম। এর আগে পুঁই শাক দিয়ে রান্না করেছি, কিন্তু পালং শাক দিয়ে এটা আমার প্রথমবার। কিন্তু বিশ্বাস করুন বেশ ভালো হয়েছে। কাঞ্চনী বলেছিল যে পালং শাকগুলো ঘরে রয়েছে, ওগুলো ইলিশ মাছের মাথাটা দিয়ে রান্না করে ফেল। রান্না বান্নার পরে এই জায়গাটা বেশ নোংরা হয়। চাল, ডাল, মশলার টুকরো, সবজির টুকরো বা সবজির খোসাও পড়ে থাকে। তো সেটা ভ্যাকুয়াম করে না দিলে পায়ে বাঁধলে সেটা বড়ই বিরক্তিকর লাগে। তাই জন্য চেষ্টা করি রান্নার পরে শুধুমাত্র এই জায়গাটা ভ্যাকুয়াম করে নিতে। আর যদি কখনো ভ্যাকুয়াম দিতে ইচ্ছে না হয় তখন কুরুকুরুটা ব্যবহার করি। যদিও আজকে আমার বেশ ভালো আছে শরীরটা, তো তার জন্য ভাবছি গোটা ঘরটাকে একবার ভ্যাকুয়াম করে নেব।
আসলে ভ্যাকিউম করার এই মেশিনগুলো তো অনেকটাই বড় আর বেশ ভারী হয়, তো তার জন্য প্রত্যেকদিন ব্যবহার করতে আমার একেবারেই ভালো লাগে না। সত্যি কথা বলতে এখন এত ভারী জিনিস অপারেট করতে আমি খুব একটা শক্তির সাথে কুলিয়ে উঠতে পারি, কিন্তু তারপরেও চেষ্টা করি একটু আস্তে ধীরে করার। আসলে বাড়িতে একা মানুষ থাকলে যেটা হয়, কাউকে না কাউকে একটা তো করতেই হবে, আর কাঞ্চনের ভরসায় আমি ফেলে রাখতে চাই না। তার কারণ যতক্ষণ আমি পারি আমি করব, যখন একেবারেই পারবো না, শরীর আর সঙ্গ দেবে না, তখন তো ও আছেই আমার পাশে থাকার জন্য। বেশ, চলুন ভ্যাকিউমটা জায়গা মতো রেখে আসি, আর আজকের ভিডিওখানাও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।